চূড়ান্ত বাঁশি বেজে উঠল। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হল। আর তারপর এক অস্বাভাবিক ঘটনা ঘটল। যারা এই খেলাকে পেশা হিসেবে নিয়েছেন, কিংবদন্তিরা, বিজয়ীরা, যে মানুষগুলো সাধারণত কূটনৈতিক অস্পষ্ট উত্তরের আড়ালে নিজেদের লুকিয়ে রাখেন, তারা আর ভদ্রতা দেখালেন না। 3 মহাদেশ জুড়ে স্টুডিওতে, মিক্সড জোনে এবং ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে একে তারা সেই গোপন কথাগুলো প্রকাশ্যে বলতে শুরু করলেন। আর তাদের বলা কথাগুলো যখন পাশাপাশি সাজিয়ে রাখা হয়, তখন সেগুলাকে আর কয়েকটি বিচ্ছিন্ন মতামত বলে মনে হয় না, বরং একটি রায়ের মতো শোনাতে শুরু করে, এক সর্বসম্মত রায়। সুতরাং এক মুহূর্তের জন্য আমি কি ভাবি তা ভুলে যান। সাক্ষীদের কথা বলতে দিন, কারণ ফুটবলাররাই আপনাদের স্পেন বনাম আর্জেন্টিনার ম্যাচের আসল সত্যিটা বলেছেন এবং তা নির্মম। আমি দ্রুত প্রেক্ষাপটটা বর্ণনা করি, কারণ আপনারা সম্ভবত ম্যাচটি দেখেছেন এবং অবশ্যই তা অনুভব করেছেন। স্পেন 1, আর্জেন্টিনা 0। অতিরিক্ত সময়ের পর 106তম মিনিটে ফেরানে তোরেসের গোলে সেই ফাইনালের নিষ্পত্তি হল, যা স্পেন প্রায় প্রথম পাস থেকেই নিয়ন্ত্রণ করছিল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির দল আর্জেন্টিনা প্রথমার্ধে একটিও শট নিতে পারেনি এবং পুরো 120 মিনিটে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ম্যাচটি ছিল মূলত এক ক্ষয়ক্ষতির যুদ্ধ। সব মিলিয়ে প্রায় 50টি ফাউল, আর্জেন্টিনার 4টি হলুদ কার্ড। মাঠের নিছক নৃশংসতার কারণে এই ম্যাচটি বিনোদনের যোগান দিয়েছে। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে বুটের স্টার্ট দিয়ে করা এক ট্যাকলের জন্য এনজো ফার্নান্দেজ মাঠ থেকে বহিষ্কৃত হন, যে ট্যাকলে এক কিশোর ছিটকে শূন্যে পড়ে। ফলে আর্জেন্টিনাকে 10 জন খেলোয়াড় নিয়ে অতিরিক্ত সময়ে খেলতে হয়। আর খেলা যখন শেষ হলো, তা মেনে নেওয়ার পরিবর্তে তাদের বেশ কয়েকজন খেলোয়াড় বিজয়ীদের সাথে মারামারি করার চেষ্টা করে। এটাই খেলা। এবার আসা যাক, ফুটবল বিশ্ব এ নিয়ে কি বলেছে। শুরু করা যাক সেই মানুষটিকে দিয়ে, যিনি কোনো কিছুতেই ছাড় দেন না। জলাতান ইব্রাহিমোভিচ, যিনি তার পুরো ক্যারিয়ার জুড়ে কাউকে তোষামত করতে অস্বীকার করেছেন, তিনি এই ফাইনালের দিকে তাকিয়ে সরাসরি কথা বলেছেন। আজ ফুটবল জিতেছে। তিনি সরাসরি শূন্যের দিকে ইঙ্গিত করেছেন, আর্জেন্টিনার গোলে নেওয়া শূন্য শটের দিকে। এবং তিনি বললেন যে তারা অবশেষে তাদের প্রাপ্য ফল পেয়েছে, তারা নোংরাভাবে খেলেছে, এবং পুরো বিশ্ব দেখেছে তারা আসলে কতটা দুর্বল ছিল। যখন জলোটেনের মতো একজন ব্যক্তি আপনাকে বলছেন যে একটি দল দুর্বল ছিল, তখন সেটা কোনো নতুন মন্তব্য নয়, এটা একটা রোগ নির্ণয়। এরপর কৌশলগত মনটি সক্রিয় হল, এবং এই অংশটিই আমি চাই আপনারা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি সবকিছুকে নতুনভাবে সাজিয়ে দেয়। টেরি হেনরি মারামারিতে আগ্রহী ছিলেন না। বল ছাড়া স্পেন যা করছিল, তাতেই তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। হেনরি উল্লেখ করেন, স্পেন যখন বলের দখল হারাচ্ছিল, তারা প্রতিবারই প্রায় 3টি পাসের মধ্যে তা পুনরুদ্ধার করছিল, কারণ 11 জন খেলোয়াড়ই এমন শৃঙ্খলার সাথে রক্ষণ করছিল যাকে তিনি সত্যি অসাধারণ বলে অভিহিত করেছেন। আর এটাই সেই খুঁটিনাটি বিষয় যা সাধারণ দর্শকরা এড়িয়ে যায়। যখন মানুষ বলে একটি খেলা বিরক্তিকর ছিল, তারা সাধারণত বলসহ দলটিকে দেখে। হেনরি দেখছিলেন বল ছাড়া দলটিকে, এবং তিনি যা দেখেছিলেন তা হল 11 জন খেলোয়াড় একটি একক সত্তা হিসেবে চাপ সৃষ্টি করছিল, পালানোর প্রতিটি পথ বন্ধ করে দিচ্ছিল, এবং বর্তমান চ্যাম্পিয়নকে এমনভাবে শ্বাসরুদ্ধ করে দিচ্ছিল যে আর্জেন্টিনার আক্রমণভাগের শ্বাস ফেলারও কোনো জায়গা ছিল না। এটা নিয়ে ভাবুন, এই ফাইনালের গল্পটা শুধু এই ছিল না যে আর্জেন্টিনা জঘন্য খেলেছিল। ব্যাপারটা হলো, স্পেন এমন একটি নিখুঁত দল তৈরি করেছিল যে আর্জেন্টিনাকে তাদের ক্ষতি করার মতো যথেষ্ট সময় বল স্পর্শ করতে দেওয়া হয়নি। বিশ্লেষকদের অন্য পক্ষ থেকে মাইকা রিচার্ডস এই কথারই সমর্থন করেন এবং গোল্ডেন বল বিজয়ী রদ্রিকে টুর্নামেন্টের সেরা মিডফিল্ডার হিসেবে বিশেষভাবে উল্লেখ করেন। হাঁটুর গুরুতর চোট থেকে ফিরে আসা এই খেলোয়াড়কে অনেকেই টুর্নামেন্টের সেরা মিডফিল্ডার হিসেবে বাতিল করে দিয়েছিল। নিঃসন্দেহে রিচার্ডস সবাইকে এটাও মনে করিয়ে দেন যে পেপ গুয়ার্দিওলা সরাসরি ভবিষ্যৎবাণী করেছিলেন যে রদ্রি ঠিক এই বিশ্বকাপেই তার সেরা ফর্মে ফিরবেন। ভাবুন তো, এই মানুষটি কিভাবে একটি বছরকে সাজিয়েছেন। ইউরো, ব্যালেন্দোর, হাঁটুর এক মারাত্মক চোট এবং এমন এক প্রত্যাবর্তন যা বেশিরভাগ খেলোয়াড়ই করতে পারে না, আর এখন বিশ্বকাপ এবং ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দলকে অধিনায়কত্ব দিয়ে শিরোপা জেতানো। রিচার্ডস সেই ট্রফি ক্যাবিনেটের দিকে তাকিয়ে শুধু বললেন, ওয়াও, পেপ ঠিকই বলেছিলেন। রদ্রি তা করে দেখিয়েছেন। স্পেন শিরোপা জিতেছে, উদ্ধৃতি চিহ্ন। আর যিনি এই পুরো ব্যাপারটির কারিগর ছিলেন, স্পেনের বস লুইস দেউয়েন্তে, পরে বিন্দুমাত্র অহংকার ছাড়াই সেই রহস্য ফাঁস করে দেন। তিনি ব্যাখ্যা করলেন, এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল সবার আগে মেসিকে আটকে রাখতে এবং অন্যান্য বিপজ্জনক আর্জেন্টাইনদের গোল থেকে দূরে রাখতে, যার মূল ভিত্তি ছিল নিছক সম্মিলিত মনোভাব, যেখানে প্রত্যেকেই দলের জন্য আত্মত্যাগ করবে। এরপর তিনি এমন একটি কথা বললেন যা বাকি বিশ্বকে আতঙ্কিত করে দেবে। আর্জেন্টিনার গোলরক্ষক না থাকলে স্পেন আরও বড় ব্যবধানে জিতত।
এটা কোনো বড়াই নয়। পরিসংখ্যানের দিকে তাকালেই এটা একটা বাস্তব সত্য। এবং তিনি যে এখনও একজন মানুষ তা প্রমাণ করতে দে লা ফুয়েন্তে মার্ক কুকারেলার সেই বিখ্যাত প্রতিজ্ঞা নিয়ে রসিকতা করলেন, যেখানে তিনি বলেছিলেন স্পেন জিতলে কোচের মুখ ট্যাটু করাবেন। তিনি বললেন, তবে আমি অতটাও কুৎসিত নই, যদিও তিনি ভালো করেই জানতেন যে খেলোয়াড়রা তাদের কথা রাখে এবং এখন আইনত চিরকালের জন্য তাদের শরীরে কোচের মুখ ট্যাটু করাতে বাধ্য। এটাই একজন চ্যাম্পিয়নের ড্রেসিং রুম, উচ্ছল, একতাবদ্ধ এবং মারাত্মক। এবার আসা যাক সেই বাজে ব্যাপারগুলোতে, কারণ ফুটবলাররা বিষয়টিকে হালকাভাবে নেননি। আর এখানেই রায়টি সর্বসম্মত হয়ে গেল। রয় কিন, যিনি তার পুরো ক্যারিয়ার আনন্দের সঙ্গেই মানুষ লাথি মেরে কাটিয়েছেন, যিনি খেলাটির শারীরিক দিকটাকে সত্যিই ভালোবাসেন, তিনি আর্জেন্টিনার এই কাণ্ডকারখানার বিরুদ্ধে একটা সীমারেখা টেনে দিলেন। তিনি সহজভাবে বললেন, তোমাদের নিজেদের কর্মের ফল ভোগ করতেই হবে। তার কথাটি বেশ মর্মভেদী ছিল, কারণ তিনি উল্লেখ করেন যে এই আর্জেন্টিনার খেলোয়াড়েরাই কয়েক রাত আগে ইংল্যান্ডের খেলোয়াড়দের সাথে একই রকম আচরণ করছিল, আর এখন যখন ব্যাপারটা তাদের দিকেই ফিরে এল, তখন তারা তা সামলাতে পারল না। ফুটবলে কাউকে বলা যে তুমি মারতে পারো কিন্তু মার খেতে পারো না, এর চেয়ে বড় অপমান আর হয় না। কিন তবুও স্পেনের প্রশংসা করলেন। তিনি বললেন, দেখতে অসাধারণ ছিল যেভাবে তারা আর্জেন্টিনাকে ক্লান্ত করে দিয়েছিল, কিন্তু পরাজিতদের প্রতি বার্তাটি ছিল স্পষ্ট। গ্যারি নেভিল আরও কঠোর ছিলেন, এই জোড়া গোল লজ্জাজনক, তিনি ITV-তে বলেছিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি এই কথাটি বলেছিলেন আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতার প্রশংসা করার পাশাপাশি তাদের লড়াই করার মানসিকতার প্রশংসা করে এবং এটা স্বীকার করে যে মেসি বছরের পর বছর ধরে এই দলকে টিকিয়ে রেখেছেন। আর এ কারণেই কথাটা মানুষের মনে দাগ কেটেছিল। তিনি কোনো বিদ্বেষী ছিলেন না, তিনি এমন একজন ছিলেন যিনি তাদের সম্মান করেন, এবং তিনি বিশ্বকে বলছিলেন যে আর্জেন্টিনা তাদের শেষ দুটি ম্যাচে নিজেদের অসম্মানিত করেছে এবং খোলাখুলিভাবে প্রশ্ন তুলছিলেন যে রেফারিরা কেন বারবার এমনটা হতে দিচ্ছিলেন। অ্যালান শিরার চিত্রটি আরও স্পষ্টভাবে তুলে ধরেছিলেন। লিয়ান্দ্রো প্যারেটকে বর্ণনা করে বলেছিলেন যে তিনি কারো মুখে 2-3টি প্রচণ্ড ঘুষি মেরেছিলেন এবং বলেছিলেন যে এর কোনো স্থান নেই। তিনি বলেছিলেন যে সবাই বোঝে হারের কষ্ট কতটা, কিন্তু হারারও একটা উপায় আছে, এবং আর্জেন্টিনা বহুবার সেই উপায়টি খুঁজে পেতে অস্বীকার করেছে। বিবিসিতে জো হার্ট খেলা শেষের পরের দৃশ্যগুলোর জন্য মাত্র 2টি শব্দ ব্যবহার করেছিলেন: জঘন্য আচরণ। তিনি বলেছিলেন যে এই ফলাফল নিয়ে আর্জেন্টিনার কোনো অভিযোগই থাকতে পারে না, এবং যদিও তিনি মনে করেছিলেন যে রদ্রির গোল করার কোনো প্রয়োজন ছিল না। 120 মিনিট ধরে উত্তেজিত থাকার পর তার মুখ দেখে বোঝা গেল যে সে ব্যাপারটা বুঝতে পেরেছে। আর ওয়েন রুনি যখন দেখছিলেন যে একজন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনেক পরেও পারাদেশ লড়াই চালিয়ে যাচ্ছে, তখন তিনি এটিকে লজ্জাজনক এবং যথেষ্ট ভালো নয় বলে অভিহিত করেন এবং বলেন যে পারাদেশ এর চেয়ে ভালো খেলোয়াড়, সে শুধু তা হতে চায়নি। সুতরাং আসুন দেখা যাক তারা আসলে কিসের প্রতিক্রিয়া দেখাচ্ছিল, কারণ ফুটেজটি বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। পুরো মারামারিতে একটি স্ফুলিঙ্গ ছিল এবং ক্যামেরা তা খুঁজে পেয়েছিল। স্পেনের বদলি খেলোয়াড় যখন উদযাপনের জন্য মাঠে দৌড়ে ঢুকছিল, রদ্রি নাহুয়েল মোলিনাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোলিনা তার বুকে ঘুষি মারে। রদ্রি থেমে ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। এরিক গার্সিয়া তাদের আলাদা করতে এগিয়ে আসে, আর ঠিক তখনই পারাদেশ এসে গার্সিয়ার গলা চেপে ধরে, তাকে মাটিতে ফেলে দেয় এবং তারপর গাভিকে ঘুষি মেরে ফেলে দেয়। আর এদিকে স্কালোনি একজন বদলি শিক্ষকের মতো দৌড়াচ্ছিল, যে খেলার মাঠকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে। একপাশে নিকোলাস ওডনি রদ্রির মুখের সামনে একটি ঘুষি মারে যার কোনো জোর ছিল না। ফুটবল এবং ঈর্ষার সাথে সম্পর্কিত সবকিছু। তিনি তাকে বললেন, তুমি সারা সপ্তাহ ধরে কাঁদছিলে, এবং স্পেনের বিরুদ্ধে রেফারিদের প্রভাবিত করার অভিযোগ তুললেন। প্রসঙ্গত, এটাই ছিল আর্জেন্টিনার যুক্তি যে আমার লেপোর্ট খেলার আগে আর্জেন্টিনার রুক্ষ খেলা নিয়ে প্রকাশ্যে অভিযোগ করেছিলেন এবং এর মাধ্যমে কর্মকর্তাকে চাপে ফেলেছিলেন, যা এক আকর্ষণীয় আত্মপক্ষ সমর্থন। আমরা সমস্যা নই, সমস্যা হলো লোকেরা আগে থেকেই আমাদের সম্পর্কে সঠিক বর্ণনা দিয়েছিল। এরপর সেই মুহূর্তটি এলো যা নিয়ে এমনকি আর্জেন্টিনার কোচও পাল্টা যুক্তি দিতে পারলেন না, যদিও তিনি চেষ্টা করেছিলেন। যখন স্পেন ট্রফি তুলতে উঠল, শোনা যায় আর্জেন্টিনা তাদের দিকে পিঠ ঘুরিয়েছিল, এবং স্কালোনি তার সংবাদ সম্মেলনে অঝরে কাঁদতে কাঁদতে জোর দিয়ে বললেন যে তার খেলোয়াড়রা দেখিয়ে দিয়েছে তারা কিভাবে হারতে হয় তা জানে। এমন একটি রাতের জন্য এটি একটি অদ্ভুত কথা ছিল যে রাতে মেজাজ দেখানোর জন্য একটি লাল কার্ড, প্রায় 50টি ফাউল, একটি গণমারামারি এবং একটি উপেক্ষিত ট্রফি বিতরণ অনুষ্ঠান ছিল। কিন্তু এখানেই আমাকে থামতে হবে এবং ন্যায্য হতে হবে, কারণ ফুটবলাররাও ন্যায্য ছিলেন এবং সত্যের একাধিক স্তর রয়েছে। কারণ স্কালোনির চোখের জল ছিল আসল। ইনি সেই ব্যক্তি যিনি জিতেছিলেন 2022 সালে। পুরো টুর্নামেন্ট জুড়েই তারা শিরোপা ধরে রাখতে পারেনি,
মাত্র একজন সুশৃঙ্খল প্রতিপক্ষের কারণে তা হাতছাড়া হয়ে যায়, আর তিনি একেবারে ভেতর থেকে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, এই হারটা আমার আত্মার গভীরে আঘাত করেছে। এরপরই তিনি সরাসরি স্বীকার করেন যে স্পেনই ছিল সেরা দল এবং তাদেরই জেতা উচিত ছিল। তিনি মেসিকে মাঠে নামা সর্বকালের সেরা ফুটবলার বলে অভিহিত করেন। তিনি অবাক হয়ে বলেন যে ৩৯ বছর বয়সেও এই মানুষটি এখনও খেলে চলেছেন এবং জানান যে তার কোনো খেলোয়াড়কে নিয়েই তার কোনো অভিযোগ নেই। এরপর তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তার চুক্তি ডিসেম্বর পর্যন্ত রয়েছে এবং তিনি স্বীকার করেন যে তাকে তার ফেডারেশনের সাথে কথা বলতে হবে। তাকে নিজের মানসিকতা নতুন করে গুছিয়ে নিতে হবে। এরকম একটি দল আবার একত্রিত করা হয়তো কখনোই সম্ভব হবে না। তিনি বলেন, এরকম আরেকটি দল গঠন করা কঠিন হবে। এরপরই তার গলা ধরে আসে এবং তিনি মাঝ বাক্যেই ঘর থেকে বেরিয়ে যান। তার খেলোয়াড়দের আচরণ নিয়ে আপনি যা ভাবুন না কেন, তাদের নেতৃত্বদানকারী মানুষটি তাদের গড়া সৌন্দর্য এবং তার সমাপ্তি দেখার যন্ত্রণায় ভেঙে পড়েছিলেন। এবং নেভিল ঠিকই বলেছিলেন যে মেসি এই দলটিকে টিকিয়ে রেখেছিলেন একজন প্রতিভাবান খেলোয়াড় পরিবেষ্টিত, যেমনটা একজন জার্মান বিশেষজ্ঞ বলেছিলেন। ভদ্রভাবে বলতে গেলে এমন সতীর্থদের দ্বারা যারা খেলাটির প্রতি তার মতো অনুভূতি রাখে না। মেসি নিজে মারামারি করেননি, তিনি কেঁদেছিলেন এবং এমনকি সবচেয়ে কঠোর সমালোচকরাও ন্যায্যতার জন্য একটি দরজা খোলা রেখেছিলেন। তার যা হওয়ার তা মেনে নাও ধরনের তাচ্ছিল্য সত্ত্বেও পরামর্শ দিয়েছিলেন যে আর্জেন্টিনার প্রতি আমাদের হয়তো খুব বেশি কঠোর হওয়া উচিত নয়, কারণ একবারের জন্য মেসির জাদু থেকে বঞ্চিত হয়েও তারা অন্তত এমন একটি ম্যাচ জেতার জন্য ভিন্ন পথ খোঁজার চেষ্টা করছিল যা তারা হারছিল। শারীরিক হওয়া, কৌশলী হওয়া, নিয়মের সীমানা লঙ্ঘন করা, এগুলো খেলাটির মতোই পুরনো একটি কৌশল এবং এটি স্বয়ংক্রিয়ভাবে কোনো অপরাধ নয়। সবাই একমত হয়েছিল যে অপরাধটি হয়েছিল বাঁশি বাজার পড়ে, যখন কৌশলটি ইতিমধ্যেই ব্যর্থ হয়েছিল এবং গর্ব ছাড়া খেলার আর কিছুই বাকি ছিল না যা তারা দেখাতে অস্বীকার করেছিল। এবং স্পেন তাদের অসাধারণ কৃতিত্বের জন্য এমনভাবে নিজেদের মর্যাদা বজায় রেখেছিল যা তুলনামূলকভাবে আর্জেন্টিনার বিপর্যয়কে আরও খারাপ দেখিয়েছিল। দে লা ফুয়েন্তে তার খেলোয়াড়দের অসাধারণ বলে প্রশংসা করেছিলেন, তাদের ত্যাগের প্রশংসা করেছিলেন, মেসিকে নিয়ে বড়াই করতে অস্বীকার করেছিলেন এবং ফেরানে তোরেস, যার গোল বিশ্বকাপ জিতিয়েছিল, তিনি রাতের সেরা উক্তিটি করেছিলেন। একটি শব্দও বলেনি। তিনি নিজে আর্জেন্টিনা নিয়ে একটি কথাও বলেননি। তিনি বলেন, লক্ষ্য ছিল ৪৭ মিলিয়ন মানুষের জন্য, অর্থাৎ পুরো স্পেনের জন্য, যার মানে এটা তার বা এমনকি ২৬ জন খেলোয়াড়েরও নয়, বরং তাদের সবার যারা বিশ্বাস করেছিল। ফুটবলাররা বারবার এই পার্থক্যের কথাই বলছিলেন। একটি দল ফাইনালটিকে নিজেদের এবং তাদের অভিযোগের বিষয়ে পরিণত করেছিল, অন্যটি এটিকে একটি দেশের বিষয়ে পরিণত করেছিল। একটি হালকা ধরনের হিসাব নিকাশও ছিল এবং ফুটবলাররা সেখানে ফিফাকেও ছাড়েননি, কারণ এটি ছিল ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফাইনাল যেখানে সুপার বোলের মতো একটি পূর্ণাঙ্গ হাফ টাইম শো জুড়ে দেওয়া হয়েছিল। রোনাল্ডো ম্যাডোনাকে গাড়িতে করে মাঠে নিয়ে আসেন এবং রোনাল্ডো, বিটিএস, শাকিরা, বিবার, বার্নাব বয়, দ্য মাপ্পেটস সবাই উপস্থিত ছিল। বিরতি ২৭ মিনিটেরও বেশি সময় ধরে চলেছিল এবং বিবিসিতে সরাসরি সম্প্রচারে রুনিকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই অনুষ্ঠানের সেরা মুহূর্ত কোনটি, তিনি এক মুহূর্তও দ্বিধা করেননি। সত্যি বলতে, আমার সেরা মুহূর্ত ছিল যখন এটি শেষ হয়েছিল। তিনি বলেন যে তিনি ওই শিল্পীদের পছন্দ করেন, কিন্তু অনুষ্ঠানটি ছিল প্রাণহীন এবং তিনি শুধু ফুটবলে ফিরে যেতে চেয়েছিলেন। রয় কিন এটিকে একটি অ্যান্টি ক্লাইম্যাক্স বলে অভিহিত করেন, যা অনুষ্ঠানটিকে দুর্বল করে দিয়েছিল। শাকিরাকে দেখতে পাওয়াটা সবসময়ই ভালো লাগে, এই কথা বলে কাজ ঝাঁকানো ছাড়া আর কিছুই নয়। স্টেডিয়ামে উপস্থিত খেলোয়াড়রা হয়তো ব্যাপারটা পছন্দ করেছেন, কিন্তু ফুটবল প্রেমীরা চেয়েছিলেন ১১ বনাম ১১ জনের খেলা, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝে জোর করে ঢুকিয়ে দেওয়া কোনো কনসার্ট নয়। এমনকি সেখানেও রায় ছিল একই রকম, হয় খেলাকে সম্মান করুন, নয়তো এর পথ থেকে সরে যান। আর পুরো ব্যাপারটার মধ্যে ছিল এক সুস্পষ্ট আমেরিকান আমেজ, বিজ্ঞাপনের বিরতি, সুপার বোলের হাফটাইম শো এবং স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের ট্রফি হস্তান্তর ও পরে টুর্নামেন্টটিকে সর্বকালের অন্যতম সেরা আয়োজন হিসেবে ঘোষণা করা। ফিফা তাদের পুরো আমেরিকান পরীক্ষাটিই পেয়ে গেল। বিশ্বকাপের ফাইনালের জন্য এটাই প্রয়োজন ছিল কিনা, সেই প্রশ্নের উত্তর খেলার জগতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা বেশ পরিষ্কারভাবেই দিয়েছেন। আরও একটি বিষয় টেনে আনা যেতে পারে, কারণ এটি ন্যায্যতার প্রসঙ্গে ফিরে আসে। শিয়ার এবং রুনি দুজনেই যুক্তি দিয়েছিলেন যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপের করা দুটি গোল, যেগুলোর জন্য তিনি মেসির বদলে গোল্ডেন বুট জিতেছিলেন, সেগুলোকে ঠিক একইভাবে গণনা করা উচিত নয়, কারণ ফ্রান্স ততক্ষণে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গিয়েছিল এবং এমন একটি ম্যাচ খেলছিল যা দেখতে বিদায়ী ম্যাচের মতো লাগছিল। অন্যদিকে মেসি স্পেনের মতো একটি দলের বিপক্ষে সত্যিকারের বিশ্বকাপ ফাইনাল লড়ছিলেন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে। রুনি স্বীকার করেছেন যে গোলগুলো আনুষ্ঠানিকভাবে গণনা করা হয়, কিন্তু তিনি এটিকে মেসির প্রতি অন্যায্য বলে অভিহিত করেছেন। পরাজয়ের পরেও, এমনকি এই অপমানের পরেও,
ফুটবল বিশ্ব মেসি যা তাকে সম্মান জানানোর উপায় খুঁজে চলেছিল। এটা আপনাকে কিছু একটা বলে দেয়। আপনি মানুষটিকে পুরোপুরি সম্মান করতে পারেন এবং তারপরেও তার চারপাশের মানুষদের দেখে হতবাক হতে পারেন। দুটোই সত্যি। ফুটবলাররা একই সাথে দুটোই ধারণ করেছিল। সুতরাং সত্যটা হলো তারা প্রকাশ করেছে একযোগে এবং সর্বসম্মতভাবে। স্পেন শুধু জেতেনি, তারা ছিল শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণের এক যন্ত্র। 11 জনই রক্ষণ করছিল, 3টি পাশে বল কেড়ে নিচ্ছিল, এমন একজন কোচের অধীনে যিনি সর্বকালের সেরা খেলোয়াড়কে নিষ্ক্রিয় করেও মনে করেছিলেন যে তারা গোল করার সুযোগ হাতছাড়া করেছে। আর্জেন্টিনা শুধু হারেনি, তারা উন্মোচিত হয়েছিল। উস্কানি এবং মেসির প্রতিভার জোরে ফাইনালে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। এবং যখন ফুটবল অবশেষে তাদের পরাস্ত করল, তারা তা মেনে নেওয়ার পরিবর্তে ঘুষি ছুড়ল। জলটন বললেন ফুটবল জিতেছে। হেনরি বললেন শৃঙ্খলা ছিল অসাধারণ। কিন বললেন যা হওয়ার হয়ে গেছে। নেভিল, হার্ট এবং শিরার বললেন অপমান। আর স্ক্যালোনি অশ্রুসিক্ত চোখে বললেন একমাত্র একজন পরাজিত মানুষ সৎভাবে এটাই বলতে পারে। তারাই সেরা ছিল। এটাই বাস্তবতা। যখন বিজয়ী, পরাজিত এবং তাদের মাঝের প্রত্যেক নিরপেক্ষ কিংবদন্তি একই গল্প বলে, তখন সেটা আর মতামত থাকে না, সেটা শুধুই সত্য হয়ে যায়। আর এই ধরনের সর্বসম্মত রায়ের বিশেষত্বই হলো এটা চিৎকার করে বলার জন্য এই চ্যানেলের প্রয়োজন হয় না, এর জন্য কোনো ষড়যন্ত্রের প্রয়োজন হয় না, এর জন্য কোনো বিশেষ চিহ্নের প্রয়োজন হয় না। যারা এই খেলাটিকে জীবিতদের চেয়ে ভালো বোঝেন, তারাই রিয়েল টাইমে এই রায়টি দিয়েছেন। এবং তাদের প্রত্যেকেই একই দুটি জিনিসের দিকে ইঙ্গিত করেছেন। একটি স্প্যানিশ দল, যারা ছিল এক কথায় অসাধারণ, এবং একটি আর্জেন্টাইন দল, যারা চ্যাম্পিয়নদের মতো হারতে পারছিল না। ফুটবলাররা এবারই প্রথমবারের মতো কোনো কিছু ঘুরিয়ে বলেননি। তারা শুধু এটাই বলেছেন। কোন রায়টি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? জলাটনের সেই ঠান্ডা মাথার ফুটবলীয় মন্তব্যটি, নাকি কোচের নিজের চোখের জলের মধ্যে দিয়ে তা স্বীকার করে নেওয়া? নিচে আমাকে জানান, আমি পড়ব। এরপর আসছে পুরো টুর্নামেন্টের পর্যালোচনা। প্রত্যেক নায়ক, প্রত্যেক খলনায়ক, আমাদের দেখা সবচেয়ে রোমাঞ্চকর বিশ্বকাপের দিকে শেষবারের মতো এক ঝলক। কাছাকাছি আসুন, আমার সাথে এটা নিয়ে আলোচনা করো।